আপনাদের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি অনুষ্ঠান খেলার জগৎ। সুপার লিগ কাম নকআউট ফুটবল প্রতিযোগিতায় খেতাব অক্ষুণ্ণ রাখতে দৃঢ় প্রতিজ্ঞ ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইন্ডিয়া ক্লাব। আগামী ২৬ অক্টোবর থেকে শিলচর জেলা ক্রীড়া সংস্থার স্টেডিয়ামে শুরু হতে চলেছে সুপার লিগ কাম নকআউট ফুটবল। একান্ত সাক্ষাৎকারে ইন্ডিয়া ক্লাবের সচিব সুমন্ত দাস বললেন, গতবারের চেয়ে এবারের দল আরও শক্তিশালী। শুধু খেতাব নয়, দল ভালো ফুটবল উপহার দিতে প্রস্তুত রয়েছে বলে জানান সচিব সুমন্ত দাস। নমস্কার। এবার আমাদের টিমটা গতবারের তুলনায় আরো শক্তিশালী হয়েছে, ব্যালেন্স টিম। গতবার আমরা জিতেছি, তার আগের বার আমরা জিতেছি এবং আমরা এখান থেকে জিতে আসাম ক্লাব কাপে খেলতে যাই। কাজে আমাদের লক্ষ্য থাকে ভালো ফুটবল উপহার দেওয়া। আর এটা আজকের নয়, সেই আমরা ১২৫ বছর থেকেই এই ধারা করে চলে আসছি। ভালো ফুটবল উপহার দেওয়া, তার সঙ্গে জেতা, এই দুটো মোটর নিয়ে আমরা খেলি। এবং আমাদের ঐতিহ্য হচ্ছে যে ফুটবলের প্রমোশনের জন্য, ডেভেলপমেন্টের জন্য যা যা করা দরকার, মাঠ তৈরি করে মাঠ দেওয়া, যাতে ভালো ফুটবল উপহার দিতে পারে। ছেলেদের এনে বাইরে থেকে মণিপুর, নাগাল্যান্ড, গুয়াহাটি, আসামের সমস্ত ভালো প্লেয়ারদের নিয়ে দল করি, যাতে এখানে ভালো ফুটবলের মানটা আরো বাড়ে এবং আগামীতে আমরা যাতে আরো উপরে যেতে পারি আর কি। এই লক্ষ্য নিয়ে আমরা সববারই টিম বানাই। আর এবার যেহেতু আমাদের ১২৫ বছর, খুব আসামের মানে আমাদের ২ নম্বর টিম আছে। 1990-তে আমাদের ফুটবল ইন্ডিয়া ক্লাব হয়েছিল। তারপর আমরা ৭ বার আইপিএল খেলেছি। আজ এই ফুটবলটা ইন্ডিয়া ক্লাবের ঐতিহ্য, এটা আমরা ধরে রাখতে প্রস্তুত আর রাখবো। আর সেই ভাবনা নিয়ে আমরা চলে আসছি এবং প্রত্যেকবারই আমরা ভালো টিমই বানাই। গতবারও আমরা জিতেছি, তার আগের বারও জিতেছি। আমরা এতবার জিতেছি যে মনে হয় না কোন বার জিতেছি। হ্যাঁ, মাঝে মাঝে হয়তো মিস হয়েছে, কিন্তু ইন্ডিয়া ক্লাবের ক্লাব দেখলে দেখবেন যে ইন্ডিয়া ক্লাব প্রত্যেকবারই চ্যাম্পিয়ন হয়। যে একটু ভালো টিম হলে হয়, একটু খারাপ টিম হলে হয়। আমাদের টিম স্পিরিট খুব এবং আমাদের প্র্যাকটিসও আরম্ভ হয়ে গেছে। প্র্যাকটিস চলছে আমাদের মাঠে। কোচ রোশন আহমেদ এবং আমাদের ফুটবল সেক্রেটারি অভিষেক তত্ত্বাবধানে সবাই প্র্যাকটিস করছে এবং আশা করি আমরা এবারও ভালো ফল করব। এবং আমাদের লক্ষ্য খালি জেতা না, ভালো ফুটবল উপহার দেওয়া এবং পরবর্তী রাউন্ডে আসাম ক্লাব কাপে গিয়ে যাতে আরো ভালো রেজাল্ট করতে পারি, এই লক্ষ্য নিয়ে আমরা প্রত্যেকবার খেলি। আর তাছাড়া ইন্ডিয়া ক্লাবে তো ঐতিহ্য সবসময় হচ্ছে ফুটবল এবং ক্রিকেট, দুটোকেই আমরা মানে ভালো টিম বানাই। আর আমাদের টিমে সন্তুষ্টভাবে প্লেয়ার আছে ৪ জন। ইম্ফল থেকে ৩ জন আসছে, আচান আছে এবং বিষ্ণু বরদলৈ হচ্ছে আসাম সন্তুষ্টভাবে খেলে। তো এইরকমই আমাদের এইসব প্লেয়ারদের নিয়ে আমাদের খুব ব্যালেন্স টিম হচ্ছে। গতবার থেকে বেটার টিম আমাদের। জোড়ার থেকে আছে তোষি, নিরুপম আছে, তারপরে বিকি আছে। এরা সব সন্তুষ্টভাবে খেলেছে আর কি। তো খুব সংঘবদ্ধ এবং শক্তিশালী দল নিয়ে আমরা আগামী ২৬ তারিখ প্রথম ম্যাচ আমরা অভিনব ক্লাবের বিরুদ্ধে খেলবো এবং আশা করি আমরা দর্শকদের এবং মুগ্ধ করতে পারবো, মন জয় করতে পারবো। এবং ইন্ডিয়া ক্লাবের যে মানে একটা লিগেসি আছে, সেই ক্যাপ্টেন গুপ্ত থেকে আরম্ভ করে, নুলা দাস থেকে আরম্ভ করে, দেবগুপ্ত থেকে আরম্ভ করে সব বড় বড় খেলোয়াড় আমরা উপহার দিয়েছি এবং আগামীতে আশা করি ইন্ডিয়া ক্লাব এই তারা ধরে রাখবে আর কি। আর ভালো ফুটবল খেলাটাই আমাদের সবচেয়ে বড় লক্ষ্য। হয়তো জিতাটা আমার কাছে গৌরব, কারণ একটা খেলায় যে কোনো টিম হারতে পারে, জিততে পারে, কিন্তু ভালো ফুটবল দিয়ে যদি হেরেও যায় তাতে আমাদের কোনো আক্ষেপ নেই। ফুটবলটা চলবে, খেলায় হার জিত আছে, কিন্তু আমরা এবার আশা করি এবার গতবার থেকে বেটার পারফরমেন্স করবো, কারণ আমাদের টিমটা সেম টিমই অলমোস্ট। আর আরও কিছু শক্তিশালী প্লেয়ার আমরা এনেছি এবং ভালো ফুটবল দেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা থাকবে আমাদের কর্মকর্তাদের যা করার আমরা করছি এবং বাকিটা এখন করে দেখানোর দায়িত্ব হচ্ছে ফুটবলারদের, কোচ, ম্যানেজারের দ্বারা। সবাই একটা টিম মিলে আমরা লড়ার চেষ্টা করছি। এবারের দলে তরুণ প্রতিভাবান ফুটবলার রয়েছে কি স্থানীয়? হ্যাঁ, হয়তো বিষ্ণু বরদলৈ আছে। তো স্থানীয় নয়, ওরা লোকাল ধরা হয়, আসাম লোকাল ধরা হয়, সদস্যই খেলে। খুব ভালো ফুটবলার, গতবারও গোল করে জিতিয়েছে। আর লোকাল তো আছে আমাদের, বাপন আছে, মজেস আছে, যদিও এতটা তরুণ না, কিন্তু লোকাল প্লেয়ার তো কম, ৪ জন খেলে।
তো কাজেই খুব বেশি তরুণ নেই, দু একজন আছে, আর আর দু চারজন আমরা তৈরি করার চেষ্টা করছি। যারা এবারে দলে খেলবে সব মিলিয়ে বলা যায় বিগ বাজেটের দল বলা যায় কি? হ্যাঁ হ্যাঁ, আমরা সবসময় বিগ বাজেটের টিম বানাই, কারণ বাইরের প্লেয়ার আনলে বিগ বাজেটের টিম না বানিয়ে এই লেভেলে ভালো রেজাল্ট করা সম্ভব না। আর আমরা এই লেভেল প্লাস তার উপরের লেভেলের জন্য চিন্তা করে এগোচ্ছি আর কি, যাতে শিলচরের নামটা এবং ইন্ডিয়া ক্লাবের নামটা যাতে ভালো থাকে। তো এবারে গোলরক্ষকের কোনো পরিবর্তন হয়েছে? না না, আয়ুষ গোলরক্ষক, আয়ুষ হচ্ছে সদ্যস্থপি খেলে ও। হ্যাঁ, তো আয়ুষও গতবারও খেলেছে, খুব ভালো গোলরক্ষক, স্টেট টিমের প্লেয়ার। তো আপনি যেহেতু এবার পুনরায় সচিব পদে মনোনীত হয়েছেন, তো সেই দিক দিয়ে এই সুপার ডিভিশন ফুটবল লিগটা আপনার কাছে একটা চ্যালেঞ্জ নয় কি? আমার কাছে তো চ্যালেঞ্জ সেই ছোটবেলার থেকেই চ্যালেঞ্জ। যখন আমার বাবা যখন মানে সেক্রেটারি ছিলেন, তখন থেকেই ইন্ডিয়া ক্লাবটা আমার কাছে একটা মানে বিশেষ স্থান অধিকার করেছে ইন্ডিয়া ক্লাব, যেহেতু আমার বাবা ইন্ডিয়া ক্লাবে সচিব ছিলেন, এবং তারপর আমি নিজে খেলেছি ইন্ডিয়া ক্লাবে 15 বছর, ক্রিকেটও খেলেছি, ফুটবলও খেলেছি। কাজেই চ্যালেঞ্জ তো আমার কাছে সবসময়। আর সচিব বলে নয়, আমি সচিব না থাকলেও ইন্ডিয়া ক্লাব জিতবে এই আশা আমার থাকবে, এবং ইন্ডিয়া ক্লাব যাতে ভালো করে সেটা আমার সবসময় আমি চেষ্টা করে যাবো। আমি সচিব থাকি না থাকি, যখন খেলতাম তখন আমি চেষ্টা করেছি মানে যতটা সম্ভব মানে ক্লাবকে জেতাবার জন্য অনেক রক্ত জড়িয়েছি, মানে অনেক। এখনো যখন সচিব তখনও আমি চাই আমার টিম জিতুক, আগামীতে যখন সচিব থাকবো না তখনও ইন্ডিয়া ক্লাব জিতুক। ইন্ডিয়া ক্লাবকে জিততে হবে, আমার সচিব থাকাটা ইম্পর্টেন্ট নয়। আমি সবসময় নেই। কলকাতার কোনো ফুটবলার রয়েছেন কি? কলকাতা থেকে একজন আসছে, হ্যাঁ, গতবারই ছিল, ওর নাম হচ্ছে বলে কতবার খেলেছে ফরওয়ার্ডে, নামটা এই মুহূর্তে মনে হচ্ছে না। তো এই যে দল গঠন করা হয়েছে, দলের অধিনায়ক দায়িত্বে কোনো মনোনয়ন করা হয়েছে? অধিনায়ক মানে আমরা টিম মিটিং করবো, ওখানে অধিনায়ক করবো। আর কোচের দায়িত্বে কে রয়েছেন? রোশন আহমেদ। তো আপনার যে মানে দলের যে ভারসাম্য রক্ষা করা, ফরওয়ার্ড লাইন, মিডল এবং ডিফেন্স, যে গুরুত্বপূর্ণ এই তিনটি বিভাগ, সেখানে আপনার পছন্দ মতো ফুটবলাররা পেয়েছেন? একদম গতবারের টিমটা ধরে রাখি, তার মধ্যে আরো দু একজন ভালো আমরা এড করেছি। আচ্ছা, সব মিলিয়ে আপনারা মনে করছেন যে এবার খেতাব আপনারা ধরে রাখবেন বা সেটা আমরা গতবারও ধরে রেখেছি, তার আগের বারও ধরে রেখেছি। তো আমরা খেতাব ধরে রাখতে এটা আমরা অভ্যাসে পরিণত করেছি। মানে না জেতাটাই মানে মানে একটু অবাক লাগবে আর কি, জিততে না পারি, কোনো অসুবিধা নেই, আমরা চেষ্টা করে যাচ্ছি যাতে খেতাবটা ধরে রাখতে পারি। শক্ত প্রতিদ্বন্দ্বী কোন দলকে মনে করছেন? হ্যাঁ, শক্ত প্রতিদ্বন্দ্বী কোন দলকে মনে করছেন? এটা এইখানে প্রত্যেকটা টিমই ভালো, মানে খুব ভালো আর কি। খালি হয়তো অভিনব ক্লাব এসছে নতুন, ওদের আমি অতটা জানি না শক্তি সম্বন্ধে, কিন্তু বাকি যে চারটে টিম আছে, স্পোর্টিং, তারাপুর, অরুণাচল, টাউন ক্লাব, প্রত্যেকের সঙ্গে লড়ে জিততে হবে, প্রত্যেকেই ভালো টিম বানাচ্ছে। তো তা সত্ত্বেও আমরা আশাবাদী যে আমরা খেতাবটা ধরে রাখবো। আসন্ন ক্রিকেট মরশুমের জন্য প্রস্তুত রয়েছে হাইলাকান্দি জেলা ক্রীড়া সংস্থা। এ ব্যাপারে আকাশবাণীকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে হাইলাকান্দি জেলা ক্রীড়া সংস্থার ক্রিকেট সচিব কৃষ্ণেন্দু দাস জানান, এখন তো আমাদের সূচিতে ক্লাব ক্লিয়ারেন্স হবে নভেম্বরের গত এই 25 তারিখে লাস্ট ডেট ছিল, কিন্তু এই পুজোর জন্য আমরা কালী পুজো, দুর্গা পুজোর জন্য সব টিম আবার আবদার করেছে যে ওরা টাইম পায়নি, এই জন্য আমরা ডেট একটা নির্ধারণ করেছি। ওই ডেটে আমাদের 5 তারিখ পর্যন্ত লাস্ট ডেট থাকবে এন্ট্রি, আর 8-9 আমাদের ক্লিয়ারেন্স হবে, মানে আমাদের যেটা ক্লাব ক্লিয়ারেন্স হয়ে থাকে এটা হবে। আর আমরা মরশুম খুব সম্ভবত নভেম্বরের লাস্ট উইকে শুরু করে দেবো, নভেম্বরের শেষ সপ্তাহে। হ্যাঁ, শুরু করে দেবো, কারণ এই কোভিড এর জন্য মাঠের জন্য তো লিগ ম্যাচ গুলো করানো যায়নি। এই বছর লিগ গুলো কমপ্লিট করতে হবে, তারপরে আমাদের এপিসিসি এসে যাবে,
তারপরে আমাদের ডিএসএ টি20 থাকবে, আরেকটা নন অফিসিয়াল টি20 থাকবে, যার জন্য আমাদের এখন মানে সূচি প্রচুর আছে। আর এখন আমাদের ফুটবল মরশুম তো শেষ হওয়ার পথে, কারণ আমাদের লিগ কমপ্লিট হয়ে গেছে, যেটাতে স্পোর্টিং ইউনিয়ন চ্যাম্পিয়ন হয়েছে। আর এই নকআউট শুরু হয়ে যাবে 25 তারিখ থেকে, আবার 7 তারিখ শেষ হয়ে যাবে নভেম্বরে। যার ধরুন আমরা চাচ্ছি যে মানে মাঠটা রেডি করতে, আমাদের তো একই মাঠে ফুটবল ক্রিকেট হয়ে থাকে, যার জন্য আমাদের একটু কষ্ট হয়ে যায়। খুব সম্ভবত নভেম্বরের লাস্ট উইক না হলে ডিসেম্বরের ফার্স্ট উইকে খেলা শুরু হয়ে যাবে, ক্রিকেট সিজন শুরু হয়ে যাবে। সেই মতো প্রোগ্রাম তৈরি হয়ে যাবে আর আগে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেই মতো প্রোগ্রাম তৈরি হয়ে যাবে, কারণ আমাদের ফুটবল শেষ হয়ে গেলে আমাদের মাঠটা পুরো মানে রেডি করতে হবে ক্রিকেটের জন্য, কারণ পিচটা একটু খারাপ হয়ে যায়। মাঠটা তো এখন ঠিকই আছে, এমন খারাপ হয়নি, কিন্তু পিচটা একটু নষ্ট হয়ে যায়, যার জন্য পিচটা আমাদের একটু রেডি করতে সময় লাগে। তো যারা ক্রিকেটার তাদের প্রস্তুতি পর্ব বা নিয়মিত চর্চা মাঠে না, এগুলো নাম মাঠে মানে যে আমাদের একাডেমিও চলছে, ব্লাড মাস ক্রিকেট একাডেমির প্লেয়াররাও আসছে। আর যারা ওইখান থেকে আসছে প্লেয়াররা, ক্লাবগুলোর প্লেয়ার, ওরা নিজস্ব প্র্যাকটিস করছে, যার যার ইনিশিয়েটিভ নিচ্ছে যার যার ক্লাবগুলো। দেখা যাক আমাদের যে ক্লাব ক্লিয়ারেন্স হবে, এগুলোতে কোন ক্লাব কত প্লেয়ার ক্লিয়ারেন্স করাতে পারে, এটা দেখার ব্যাপার আছে। কারণ আমাদের তো মাঠ খেলা 2-3 বছর 4 বছর হয়নি, এটা আবার নতুন করে ক্লিয়ারেন্স হচ্ছে। দেখা যাক কোন ক্লাবগুলো কোন প্ল্যান নিতে পারে। সব মিলিয়ে তো একটা মানে সুন্দর মানে পরিবেশ সৃষ্টি হয়েছে, যার জন্য আমরা চাচ্ছি যে এই পরিবেশের মধ্যে খেলাটা শুরু করে দিতে। জুনিয়রদের মধ্যে অনেক নতুন বেরিয়ে এসেছে বোধহয়। হ্যাঁ হ্যাঁ, জুনিয়রদের মধ্যে ন্যাশনাল বেরিয়ে আসছে। আমাদের এই 19-এ তো আবার আমাদের ওমেন্স 19-এ তো আমাদের হাইলাকান্দিতে রেশমি সিনহা চান্স পেয়েছে স্টেট টিমে। রাজ্যিক দলে স্থান করে রাজ্যিক দলে স্থান করে নিয়েছে, আমাদের বরাকবলি থেকে ওই খালি স্থান পেয়েছে। তো রেশমি সিনহা জেলা ক্রীড়া সংস্থারই এটা অবদান। হ্যাঁ, আমরা মানে ওর মানে যাতে ভালো পারফরমেন্স করতে পারে, এটা নিয়ে আমরা আশাবাদী আছি। আমার ব্যাটিংটা খুবই ভালো। জেলায় মহিলারা ক্রিকেটে এগিয়ে আসছে। হ্যাঁ, এগিয়ে আসছে, দেখছে স্টেট খেল প্লেয়ার হচ্ছে এখন। তো যদি আমরা ভবিষ্যতে আরো প্লেয়ার রেডি করতে পারি, আমরা ডিস্ট্রিক্টের জন্য ভালো, আর আমাদের স্টেটে যদি খেলতে পারি, এটা তো আমাদের জন্য গৌরবের বিষয়। দেখা যাক, মানে আমাদের তো সব পরিকাঠামো এখন ঠিকই আছে, এখন দেখা যাক আমাদের মরশুমে কিরকম ক্রিকেট মানে চলে, এটা হলো দেখার ব্যাপার। আগামী মরশুমে হয়তো মেয়েদের ক্রিকেটও থাকবে। হ্যাঁ হ্যাঁ, মেয়েদের ক্রিকেট একটা থাকবে, মেয়েদের একটা টুর্নামেন্ট করাতেই হবে, নাহলে মেয়েদের যদি আমি টুর্নামেন্ট মেয়েগুলো তো বেরিয়ে আসতে পারবে। খালিতে বয়েজ নিয়ে চিন্তা করলে হবে না, মেয়েদের একটা টুর্নামেন্ট করাতে হবে। থাকবে এটা আমাদের, যদি আমরা এপিসিসি পরে দেখি আমাদের সময় আছে, তাহলে একটা মেয়েদের বেশি দিন না, 1 সপ্তাহের জন্য একটা নকআউট টুর্নামেন্ট করে দিই। তো জেলা ক্রীড়া সংস্থা এই মৌসুমে আর কি কি কার্যসূচি চালাচ্ছেন? কি কি? এখন তো আমাদের ভলিবল হবে, আমাদের ডিস্ট্রিক্টের ভলিবল হবে। তারপরে আমাদের ইনডোর গেমস গুলো হবে, এখন ইনডোর গেমস গুলো হবে। এখন তো ডেট করেনি, একটা আমাদের ডেট করার পরে এই ডেট গুলো আমাদের ক্রিকেটের আগে খুব সম্ভবত আমাদের ক্রিকেটে ভলিবলটা আমাদের সাইডে দিয়ে হয়ে থাকে, ভলিবলটা ক্রিকেটও হবে, কবাডিও হবে, আর ইনডোর গেমস এর খেলাগুলো হবে। ইনডোর গেমের মধ্যে কি কি রয়েছে? ইনডোর গেমের মধ্যে যেমন আমাদের ক্যারাম রয়েছে, ব্যাডমিন্টন রয়েছে, তারপরে ক্যারাম রয়েছে, ব্যাডমিন্টন রয়েছে, আর এই আমাদের আর তো ইনডোরে আর কিছু হয় না আমাদের। টাইকোয়ান্ডো আমাদের ইনডোরে থাকে, কিন্তু টাইকোয়ান্ডোর এটা আলাদা আছে, মানে আমাদের আলাদা হয় না। আমরা টাইকোয়ান্ডো অ্যাসোসিয়েশন যেটা, এটা আমাদের ডিএসসিরই, কিন্তু এটা আলাদা ভাবে মানে করা হয়, আলাদা ডেট দিয়ে। এটা ইনডোরে হয়ে থাকে, বাইরেও হয়ে থাকে। আর তো এখন দেখা যাক, নতুন মৌসুম তো শুরু হবে, শুরু হওয়ার পরে দেখা যাবে। তো ইনডোর গেম কবে নাগাদ শুরু হচ্ছে ব্যাপারে কোনো খবর? না, এটা ডেট এখনো ফিক্সড না, আমাদের গভর্নিং বডির মিটিং থাকবে, মিটিং এ এটা সেট হবে কোন ভলিবল হবে, ভলিবলও করাতে হবে, ভলিবলও হবে আমাদের, ভলিবল আর ইনডোর গেমস একসাথেই। ভলিবলের জন্য আলাদা মাঠ নেই সম্ভব? না, ওই মাঠেই আমাদের সাইডে হয়ে যায়, আমাদের যে মাঠ ক্রিকেটের যে রান থাকে ওটা সাইডে দিয়ে ভলিবলটা হয়ে যায়, কোনো প্রবলেম হয় না। তো আগামীতে কোনো
রাজ্যিক বা বড় ধরনের প্রতিযোগিতা আয়োজন করা যাবে মাঠে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাজ্যিক তো আমাদের এখন আশা, আমরা একটা করাতে পারবো। হুম হুম হুম। পরিকাঠামোর দিক দিয়ে কোনো অসুবিধা? পরিকাঠামোর দিক দিয়ে এখন আমাদের হোটেলও হয়ে গেছে, মোটামুটি আমরা রাজ্যিক খেলা আশাবাদী আমরা করাতে পারবো। মানে 19 বড় রঞ্জি টঞ্জি হয় না, মানে রাজ্যিক 19, 16 ওগুলো খেলা খুব সম্ভবত আমরা করাতে পারবো। হুম, হুম, দেখা যাক আমাদের এসির আমাদের কি করে, আমাদের এসি যদি দেয় তাহলে আমরা করাতে পারবো। হুম, হুম। এই ব্যাপারে ডিএস এর কর্মকর্তারাও উৎসাহী। হ্যাঁ, আমাদের তো দেখেন কর্মকর্তারা সবসময় দেখেন খেলা এখন যদি পাওয়া যায় না তো আমাদের করার কিছু নেই। এটা তো এসি এর ব্যাপার, এটা তো আমাদের ব্যাপার। এটা কারণ স্টেট ক্রিকেট, এটা বিসিসিআই চালিয়ে থাকে, এটা আমাদের কিছু করার থাকে না। না। ওরা যদি ভেন্যু দেয় না তো আমাদের তো কিছু করার থাকে না। হুম, ঠিক তাই। এটা কারণ এটা বিসিসিআই ডোমেস্টিক সিজন চালিয়ে থাকে, এটা স্টেট গুলোর ম্যাচ গুলো কিন্তু বিসিসিআই চালিয়ে থাকে। ওনারা যদি আসাম ক্রিকেট অ্যাসোসিয়েশন যদি দেয়, আসাম ক্রিকেট আমাদের দেয়, তাহলে তো আমরা করাতে হুম হুম হুম। আমরা করাতে পারবো, কোনো অসুবিধা নেই। বিসিসিআই এর সঙ্গে যোগাযোগ থাকে ডিএস এর সঙ্গে? ঠিক আছে, থাকে মানে আমাদের যে দেবজিৎ লৌসিকের সাথে তো তখন তো উনি বিসিসিআই সেক্রেটারি আছেন, উনি তো আগে আমাদের প্রেসিডেন্ট সেক্রেটারি ছিলেন, যার জন্য ওনার সঙ্গে তো একটু পরিচয় রয়েছে আমাদের সাথে। ওই পরিচয় মানে একটা কথাবার্তা হয়ে থাকে। হুম হুম। দেখা যাক নতুন মৌসুমে কি করা যায় কি না করা যায়, এটা মৌসুমে ডিপেন্ড করবে। হ্যাঁ। আর এখন ওয়েদার তো পুরো চেঞ্জ হয়ে গেছে, কারণ কার্তিক মাস চলছে, এখনো গরম গরম শেষ হচ্ছে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওয়েদার পুরো চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, ক্রিকেট তো আবহাওয়ার উপর অনেকটা নির্ভর করে। হ্যাঁ, ডিপেন্ড করে না, এই আবারে কোনো প্রবলেম নেই, কিন্তু মেন কথা হলো আমাদের আমাদের মানে মানে পরিকাঠামোগুলো একটু ঠিক থাকলেই হলো। আর হুম হুম হুম। আমরা সব মিলে একত্রিত করে চালিয়ে যেতেই মানে আর মানে কোনো চিন্তা নেই, এগুলো হয়ে গেলে চলিয়ে যাবে মৌসুমটা। হ্যাঁ। শ্রীভূমি জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে সরকারি স্কুলে খেলার মাঠে শুরু হতে যাচ্ছে ঐতিহ্যবাহী আর.কে. জৈন ফুটবল প্রতিযোগিতা। আজ এ নিয়ে এক সাক্ষাৎকারে শ্রীভূমি জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সুদীপ চক্রবর্তী আমাদের প্রতিনিধিকে জানান। জেলা ক্রীড়া সংস্থা শ্রীভূমি আর.কে. জৈন ইনভাইটেশনের ফুটবল টুর্নামেন্ট শুরু করতে চলছে। এটা যখন সাধারণ সম্পাদকের দায়িত্ব আমি গ্রহণ করি তখন থেকেই এটা করার ইচ্ছা ছিল, কারণ তার পিছনে একটা দীর্ঘদিনের স্বপ্ন ছিল। ছাত্র জীবনে আমরা 90 দশকে আমি স্কুল পড়ার সময় সেখানে প্রয়াত ফণী শর্মা স্যারের হাত ধরে ভলান্টিয়ার হিসাবে মাঠে প্রবেশ, তারপর এক সময় দলের সঙ্গে থাকা, দুর্গাপুর বাইরে স্টিলের টিম আসতো কলকাতা, তাদের সঙ্গেও থাকার সৌভাগ্য হয়েছিল। কিন্তু 27 বছর আজকে যে এই টুর্নামেন্টটা সম্ভব হয়নি করিমগঞ্জে আয়োজন করা। আর এটা এই জেলা ক্রীড়া সংস্থার সঙ্গে যারা দীর্ঘদিন থেকে জড়িত আছেন, অনেক পুরনো আছেন, অনেকের স্মৃতি এটার সঙ্গে জড়িত আছে, অনেকে আছেন নাম শুনেছেন, খেলা দেখেননি কিন্তু নাম শুনেছেন, তাদের মধ্যে একটা আগ্রহ ছিল এটা আর.কে. জৈন কী দেখবেন, বা অনেকে খেলেছেন, অনেকে আজকে এই জেলার এই রাজ্যের বাইরেও আছেন, এই শহরের মানুষ, কিন্তু আর.কে. জৈনের প্রতি একটা টান আছে ওনাদের, কারণ বাইরের অনেক একটা ফুটবলের আসর, বাইরের দল বসানো, সেটা সত্যিকার অর্থে একটা আনন্দের ব্যাপার ছিল। বরাক উপত্যকায় একটা উৎসব ছিল এম গুপ্ত, আর.কে. জৈন, সেগুলো বন্ধ ছিল, দীর্ঘদিন পরে এম গুপ্ত হয়েছে। আর করোনার কারণে আমরা সেটা আয়োজন করার চিন্তা ভাবনা নিয়েও এগিয়ে যেতে পারিনি। শিলচর জেলা ক্রীড়া সংস্থা এম গুপ্ত 4টি দল না 5টি দল নিয়ে এম গুপ্ত আয়োজন করেছে এই বছর প্রথম দিকে। তো আমরা দীর্ঘদিন ধরে সেটা প্রয়াস চালিয়ে যাচ্ছিলাম। এই ব্যাপারে নিয়ে আমরা অনেক আলোচনা করে অনেক দলের সঙ্গে আয়োজন করেছি। আমরা আমাদের প্রাক্তন খেলোয়াড়, বর্তমানে আসাম সরকারের মন্ত্রী শ্রী কৃষ্ণেন্দু পাল মহোদয়ের সঙ্গে আলোচনা করি, ওনাকে চেয়ারম্যান করে আমরা একটা রিসেপশন কমিটিও তৈরি করি, এবং অন্যান্য দলের সঙ্গে বাইরের অন্যান্য ক্লাবের সঙ্গে দলের সঙ্গে আমরা আলোচনা করি। যারা আর.কে. জৈন পরিবার আছেন তাদের সঙ্গে আমি যোগাযোগ করেছিলাম এই টুর্নামেন্ট তারা আবার স্পন্সর করতে রাজি আছেন কি না। তাদের অনুমতি সাপেক্ষে আমি আসাম ফুটবল সংস্থা এবং সর্বভারতীয় ফুটবল সংস্থার অনুমতি প্রদানের জন্য আবেদন করি, ওনাদের কাছ থেকেও আমরা অনুমতি পাই।
ইতিমধ্যে খেল মহারণের পর পঞ্চায়েত নির্বাচন চলে আসে, তারপর বর্ষার মরশুম, এই সবগুলো থাকার দরুন আমাদের পক্ষে আর সময় মতো সেগুলো স্থির করে আয়োজন করা সম্ভব হয়নি। ইতিমধ্যে আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি, আর সিদ্ধান্ত নিয়ে আমরা রীতিমতো এটা স্থির যে আগামী আমাদের মেয়াদও এই মে মাসে সমাপ্ত ছিল, তা আমরা আগামী 6 মাসের জন্য আমরা অলিম্পিক সংস্থার নিকট আমরা আবেদন করি যে আমাদের এই মেয়াদ মে মাসে শেষ হচ্ছে, যদি 6 মাস আমাদেরকে সময় দেওয়া হয়। কারণ আমাদের বহু প্রতীক্ষিত একটা পূর্ব কার্যসূচি রয়ে গেছে আর কে জৈন পঞ্চায়েতের জন্য, যেটা আমরা সেই সময় আয়োজন করতে পারিনি। এটা মার্চ মাসে আয়োজন করার কথা ছিল, মার্চের মিডিল পয়েন্ট। তখন অলিম্পিক থেকেও আমরা সেটা অনুমতি পেয়ে যাই, আর তারপর আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আগামী 2 নভেম্বর আমরা আর কে জৈন আরম্ভ করব। দীর্ঘ 27 বছর পর আমরা আর কে জৈন আরম্ভ করছি এবং 11 নভেম্বর সেটার ফাইনাল হবে। আমরা 10টি দল নিয়ে নকআউট এই খেলা শুরু করছি, আর কে জৈনটি নকআউট টুর্নামেন্ট। সেখানে একটা স্থানীয় দল আছে, তার চ্যাম্পিয়ন দল 1 লক্ষ টাকা নগদ পুরস্কার পাবে এবং রানার্স আপ 75,000 টাকা। বাকি ম্যান অফ দ্য ম্যাচেরও নগদ আছে। প্রত্যেকটা খেলাই ম্যাচ মানি আছে সব দলের, এক একটা দলের এক একটা ম্যাচ মানি তাদের সেই দেওয়া। বেস্ট গোলকিপার, বেস্ট ডিফেন্ডার, বেস্ট আপনার স্কোরার, গোল স্কোরার, সেগুলোর পুরস্কারও থাকবে। বাকি ফিকচার আমরা মোটামুটি 6টা দল, আমাদের 7টা দল আমাদেরকে ইতিমধ্যে একটা সম্মতি জানিয়েও দিয়েছে। তো আমরা তার মধ্যে কলকাতার সাউদার্ন সমিতি আছে, গোসাইগাঁওয়ের গ্লোবেল আছে, লক্ষ্মীপুরের ল্যান্ডরুল এফসি আছে, আমাদের এএসভি গুয়াহাটি আছে, জাম্পুইজলা ত্রিপুরার জাম্পুইজলা টিম আছে, আমাদের লোকাল চ্যাম্পিয়ন স্টার ইউথ আছে। আমরা ইতিমধ্যে আমাদের লাজং এফসির সাথে শিলং, মিজোরামের সাথে আইজল এফসির সাথে মিজোরাম একটা টিম, তারপর নাগাল্যান্ডের সাথে একটা কথা বলছে, আসাম পুলিশের সাথে আলোচনা চলছে, দুলিয়াজান অয়েল ইন্ডিয়ার দুলিয়াজান বা আসাম এনএফ রেলওয়ে এবং ত্রিপুরা পুলিশ, ওরাও আমাদের সাথে যোগাযোগ করেছেন। আমরা তাদের মধ্যে থেকে 10টি টিম নিয়ে আমরা এই আসর শুরু করব। আমাদের একটা লক্ষ্য, আমরা এটাকে লক্ষ্য রেখে আমরা এই উৎসবকে কেন্দ্র করে এবং জেলা ক্রীড়া সংস্থার এই দীর্ঘদিনের কিছু কাজকর্মকে নিয়ে আমরা একটা সুবিনিয়রও প্রকাশ করতে চলেছি। আর বাকি কিছু জানি, এই টুর্নামেন্ট আয়োজন করতে গিয়ে আগে আমরা ভলান্টিয়ার যখন ছিলাম তখন দেখেছি অনেক বিদ্যালয়ে অনেক টিম রয়ে গেছে। আজকের দিনে সেটা সম্ভব নয়, আজকে সবাইকে হোটেলে রাখতে হয়, আসা যাওয়ার খরচও একটা বিরাট বহন করতে। আর জুলাই আগস্টে এটা সম্ভব হয়নি। আমরা দেখছি ইতিমধ্যেই আমাদের যেমন সড়ক যোগাযোগ, রেল যোগাযোগ আমাদের বন্ধ আছে। আর সব কিছুকে লক্ষ্য রেখেই আমরা সেটা নভেম্বরের 2 তারিখ থেকে শুরু করব। আর তারপর আর কে জৈন সমাপ্ত হওয়ার পরই আমরা তার পূর্বে আমাদের নির্ধারিত কার্যসূচি চলবে। আর তার ঠিক পর 16 নভেম্বর হয়তো আমরা আমাদের বর্তমান যে কার্যসমিতি সেটার আনুষ্ঠানিকভাবে সেটার মেয়াদ সমাপ্ত করে সবার মাধ্যমে আমরা রিটার্নিং অফিসারের কাছে আমাদের নতুন কার্যসমিতি তৈরি করার জন্য দায়িত্বভার অর্পণ করব। তাই এই প্রক্রিয়া চলছে। আর করিমগঞ্জ বা শ্রীভূমির নয়, শুধু বরাক উপত্যকারও নয়, বরাক উপত্যকার বাইরেও আমরা কলকাতা, ত্রিপুরা বা বাইরেও দেখেছি অনেক জায়গা থেকে আমাদের সঙ্গে যোগাযোগ হচ্ছে যে আর কে জৈন এমন একটা টুর্নামেন্ট ছিল, এই স্মৃতি অনেকের মনে আছে, অনেকে এখনও যোগাযোগ করছেন সেটা কবে হবে। অনেকে বাইরে আছেন, এই জেলার বা এই শহরের নাগরিক, ওনারা কিন্তু এই টুর্নামেন্ট দেখতে আবার পুনরায় শুরু করতে ওনারা আসতে চাইছেন এবং আমরাও চেষ্টা করব যাতে একটা সুন্দর টুর্নামেন্ট আমরা দীর্ঘদিন পর যেটা শুরু হচ্ছে সেটা আমরা শুধু যে আমরা এটা উপহার দেওয়ার চেষ্টা করব এবং আগামীতে এটা আবার এটা প্রতি বছর এটা যাতে আয়োজন হয় সেরকম আমরা একটা সেরকম লক্ষ্য রেখেই আমরা কাজ করার চেষ্টা করে যাচ্ছি।
শ্রোতা বন্ধুরা, খেলার জগৎ আজ এখানে শেষ করছি। আপনাদের সঙ্গে আবার কথা হবে আমাদের আগামী অনুষ্ঠানে। আপনারা ভালো থাকবেন এবং অবশ্যই সুস্থ থাকবেন। এবারে বিদায় নিচ্ছি, তবে তার আগে জানিয়ে দেব, উপস্থাপনায় ছিলাম অনির্বাণ জ্যোতিগুপ্ত, সাক্ষাৎকার নিয়েছেন রতন দেব, জসীমউদ্দিন লস্কর ও নবেন্দু দাস। অনুষ্ঠানটি সম্পাদনা করলেন কৃষ্ণেন্দু ভট্টাচার্য এবং প্রযোজনায় হিতব্রত ভট্টাচার্য।